ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আইসিডিএস পরীক্ষার কিছু সাজেশান এবং কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু প্রত্যেকটি জেলার জন্য গুরুত্বপূর্ণ এবং আশা করছি তোমরা সকলে এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কমেন্ট পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন সবার প্রথমে শুরু করছি এবং তোমরা কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে, কারণ এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু তোমরা অনেকেই জানো না, আবার অনেকে জানো কিন্তু তোমাদের কনফিউশনের শেষ থাকে না, তোমাদের প্রচুর কনফিউশন থেকে যায়। তো আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের কিন্তু সব কনফিউশন দূর হয়ে যাবে আশা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়, অর্থাৎ যে পুষ্টি সপ্তাহ বা নিউট্রিশন উইক সেটা কবে পালন করা হয়। সেটার অ্যান্সার হয়ে যাবে 1 থেকে 7 সেপ্টেম্বর পালন করা হয়, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়। তো বিশ্ব স্বাস্থ্য দিবস তোমরা যারা এটা জানো যে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়, সেটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 7ই এপ্রিল হয়ে যাবে এখানকার অ্যান্সার, যে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। 3 নম্বর প্রশ্ন দেখো যে মহিলাদের অ্যানিমিয়া আক্রান্তের শতাংশ কত। তো তোমরা জানো অ্যানিমিয়া রোগ কাকে বলে, তো তোমরা যারা জানো অবশ্যই জানাবে। তো অ্যানিমিয়া বলতে আমরা যখন দেখি যে শরীরে রক্তের পরিমাণ কমে আসছে বা রক্তের লোহার পরিমাণ কমে আসছে বা হিমোগ্লোবিন কমে আসছে, তখন কিন্তু আমরা সেটাকে বলে থাকি অ্যানিমিয়া। আর এটা কিন্তু সবচেয়ে মহিলাদের কিন্তু বেশি হয়। তো মহিলাদের এই রোগটি বেশি হয়, আর এটার শতাংশ হলো 20.4%, অর্থাৎ 20.4% হলো মহিলাদের অ্যানিমিয়া আক্রান্তের হার। তারপর প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো মহিলাদের প্রতি 100 ml রক্তে কত পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে। তো মহিলাদের কিন্তু 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো 11 গ্রাম। তো 100 ml রক্তে হয়ে যাবে হিমোগ্লোবিনের পরিমাণ, সেটা হলো 11 গ্রাম। 5 নম্বর প্রশ্ন, তো আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব, একের পর এক দেখতেই পাচ্ছ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, এবং সামনে অঙ্গনওয়াড়ি পরীক্ষাকে তোমরা কেন্দ্র করে যারা পড়াশুনো করছো তারা কিন্তু ভালোভাবে ক্লাসগুলো দেখবে এবং ভালোভাবে তোমরা পড়াশুনো করবে। আর তোমাদের শেষে আমি হোমওয়ার্ক রেখেছি, হোমওয়ার্কের অ্যান্সারটাও কিন্তু তোমরা জেনে যাবে, প্লাস আগের দিনের হোমওয়ার্কের অ্যান্সারটা আমি তোমাদের জানিয়ে দেবো। তো 5 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো কোন ভিটামিন চোখকে সুস্থ স্বাভাবিক রাখে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ, যেটি কিন্তু আমাদের চোখকে সুস্থ ও স্বাভাবিক রাখে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো যে পেটের সমস্যা হলে শিশুদের কি খাওয়ানো হয়। তো এটা তোমরা সকলেই জানো যে পেটের সমস্যা হলে কিন্তু আমরা শিশুদের ওআরএস খাওয়াই। এটা শুধু শিশুদের নয়, যখন বড়দেরও কোনো রকম পেটের সমস্যা হয় তখনও কিন্তু আমরা বড়দেরকে ওআরএস, দেখবে 1 লিটার জলে একটা যে প্যাকেট পাওয়া যায় সেটা কিন্তু গুলে খাওয়ানোর কথা বলা হয়, তো সেটাকে বলা হয় ওআরএস। আর তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাও ওআরএস এর ফুল ফর্মটা কী। 7 নম্বর প্রশ্ন, দুধ ছাড়া শিশুর বৃদ্ধিতে আরও একটি অপরিহার্য খাদ্য উপাদান কি। তো এটা হয়তো অনেকের অনেক রকম অ্যান্সার আসবে যে দুধ ছাড়া মানে শিশুর যে বৃদ্ধিতে, সেখানে কিন্তু ডিম অর্থাৎ এগের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে, অর্থাৎ ডিমের কিন্তু একটা যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং ডিমও কিন্তু একটি অপরিহার্য খাদ্য উপাদান যা কিন্তু শিশুর বৃদ্ধিতে সহায়তা করে। আজকের 8 নম্বর প্রশ্ন, দেখো যে মস্তিষ্কের বিকাশের উপযোগী এবং মাতৃদুগ্ধের একটি উপাদান এমন একটি শর্করার নাম লেখো, অর্থাৎ মাতৃদুগ্ধে এমন একটি শর্করার নাম লেখো যেটি কিন্তু শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে বা মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। তো সেটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু ল্যাকটোজ হলো এমন একটি উপাদান যেটা কিন্তু শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। 9 নম্বর প্রশ্ন, দ্য মেড্রোফেজ কি। তো মেড্রোফেজ তোমরা যারা জানো না দেখে নাও, যে মাতৃদুগ্ধে অবস্থিত একটি জীবাণুনাশক উপাদান, এটার নাম হলো মেড্রোফেজ। তো মাতৃদুগ্ধের জীবাণুনাশক উপাদানকে কিন্তু আমরা মেড্রোফেজ বলে থাকি। আর এখন এরম টাইপসের প্রশ্ন নিয়ে আসছি, কারণ তোমরা জানো আস্তে আস্তে কিন্তু সব কিছুরই কম্পিটিশান বাড়ছে, সব কিছুই আস্তে আস্তে কঠিন হচ্ছে, কিন্তু তোমাদেরকে এরকম টাইপসের প্রশ্নের অ্যান্সার কিন্তু করে যেতেই হবে। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো 10 নম্বর প্রশ্ন, যে অকাল গর্ভপাত হওয়ার অন্যতম কারণ কি। তো তোমরা অনেকেই জানো যে অকাল গর্ভপাত কিন্তু হয়ে থাকে। তো এর যে মেন কারণ সেটা আমি এখানে তুলে ধরেছি। তো এর মেন কারণটা তোমরা দেখে নাও। মেন কারণ হলো গর্ভবতী মায়ের ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে এই সম্ভাবনা থাকে, অর্থাৎ একজন প্রেগনেন্ট মাদারের ওজন এবং বয়স, অর্থাৎ বয়স যদি সেখানে তার 21-এর আগে যদি মা হয়ে যায়, প্লাস তার বয়স অর্থাৎ নর্মাল যে বয়সটা থাকে, যে
সেই বয়সটার যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু অকাল গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 11 নম্বর প্রশ্ন দেখো, খুব পরিশ্রমী নারীর গড়ে দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে? তো যারা খুব পরিশ্রম করে, তো গ্রামে গঞ্জে দেখতে পাবে নারীরা কিন্তু অনেক পরিশ্রম করে, তো সেই অবস্থায় তাদের দৈনিক ক্যালোরির প্রয়োজন হলো 2485 কিলো ক্যালোরি, তাদের কিন্তু দৈনিক চাহিদা ক্যালোরির রয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নে রয়েছে, একটি শিশু জন্মানোর পর কত মাস পর্যন্ত একমাত্র খাদ্য হলো মাতৃদুগ্ধ, অর্থাৎ কত মাস পর্যন্ত বা কত দিন পর্যন্ত একটি শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধই পান করানো উচিত? তো অ্যান্সারটা হয়ে যাবে 6 মাস পর্যন্ত। এটা আশা করছি তোমরা সকলেই জানো এবং সকলের কাছে এটি একটি কমন প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখে নাও। 13 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে ডায়রিয়ার শিশু মৃত্যুর হার কত? তো তোমরা জানো ডায়রিয়ার ফলে কিন্তু আগে অনেক শিশু মারা যেত, তো বর্তমানে কিন্তু এর যে হারটা পুরো ভারতে কিন্তু প্রায় 15 লক্ষের কাছাকাছি, অর্থাৎ এটার কিন্তু কম অ্যামাউন্ট নয়, অর্থাৎ এটার কিন্তু অনেকটা বড় একটা সংখ্যা যেখানে কিন্তু ডায়রিয়াতে শিশু মৃত্যুর হার হচ্ছে। 14 নম্বর প্রশ্ন, কুষ্ঠরোগের প্রধান লক্ষণ কী? তো তোমরা জেনে থাকবে যে আগেকার দিনে কুষ্ঠরোগ খুব হতো এবং এই কুষ্ঠরোগ এটাকে কিন্তু মহামারী বলা হতো, আর এর ফলে পুরো গ্রাম কিন্তু ধ্বংস হয়ে যেত। আর এর যে মেন লক্ষণ সেটা হলো চামড়ার ওপর লাল লাল ছোপ ও আক্রান্ত স্থান অবশ হয়ে যাওয়া। তো এটা অ্যান্সারটা আরেকবার বলছি, দেখো চামড়ার ওপর দেখবে লাল লাল এরকম ছোপ হয়ে যায়, প্লাস যেই জায়গাটাতে হয় সেই জায়গাটায় তুমি কোনো আঘাত করলে সে কিন্তু তার কোনো ফিলিংস থাকবে না, বা সে অনুভব করতে পারবে না যে তার সেখানে কেউ মারছে বা সেখানে তার লাগছে কি না, সেরকম কিন্তু কোনো তার অনুভূতি থাকবে না সেই জায়গাটা, সেটাকেই বলা হয় অবশ হয়ে যাওয়া। 15 নম্বর প্রশ্ন, যে ব্যাগাসোসিস রোগ সাধারণত কী থেকে হয়? তো এটাও তোমাদের কাছে নতুন টার্ম হতে পারে অনেকের কাছে, আবার অনেকে হয়তো জানো। তো দেখো ব্যাগাসোসিস, তো এই রোগটি কিন্তু হয় আখের যে সূক্ষ্ম ছিবড়া থাকে সেই ছিবড়া থেকে কিন্তু এই যে ব্যাগাসোসিস সেই রোগটি হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতে দূষিত পানীয় জল শিশুর স্বাস্থ্যে কী প্রভাব ফেলে? তো তোমরা একটু জানাও যে দূষিত জলের ফলে কি কি রোগ হয়ে থাকে। আর দূষিত রোগের ফলেই কিন্তু একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ডায়রিয়ার ফলে কিন্তু 15 লক্ষ শিশু মারা যাচ্ছে। তো এই যে ডায়রিয়া, এটা কিন্তু একটি জলবাহিত রোগ, অর্থাৎ জলবাহিত রোগের মধ্যে ডায়রিয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জল দূষণের ফলে কিন্তু ডায়রিয়া রোগ হয়, আর এই ডায়রিয়া রোগের জন্য কিন্তু প্রায় 15 লক্ষ শিশু মৃত্যু ঘটে। 17 নম্বর প্রশ্ন, ফুড পয়জনিংয়ের প্রধান লক্ষণ কী? তো ফুড পয়জনিং তোমরা জানো অনেক সময় আমরা শুনে থাকি ফুড পয়জনিং হয়েছে কোনো এলাকায় বা কোনো জায়গায় বা কোনো শহরে, এটা তোমরা শুনে থাকবে। তো এর যে মেন যে লক্ষণ সেটা হলো ডায়রিয়া, বমি ও পেটে ব্যথা করা, অর্থাৎ ডায়রিয়া মানে তোমরা জানোই, তারপরে বমি এবং পেটে ব্যথা যদি কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে সেটাকে ধরা হয় যে তার ফুড পয়জনিং হয়েছে। তারপরে তোমাদের একটা হোমওয়ার্ক এখানে দিয়ে রাখি যে 18 নম্বর প্রশ্নে তোমাদের হোমওয়ার্ক থাকছে এটা, যে বঙ্কাইটিস এই রোগটা কোন অঙ্গ আক্রান্ত হয়, অর্থাৎ বঙ্কাইটিস আমাদের শরীরের কোন অংশকে নষ্ট করে বা কোন অঙ্গ বঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে তোমরা কিন্তু অবশ্যই হোমওয়ার্কে তোমাদের অ্যান্সারে জানিয়ে যাবে। 19 নম্বর প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন রয়েছে, স্কারভি রোগের লক্ষণ কী? আচ্ছা আমাকে তোমরা বলো স্কারভি রোগ কী কারণে হয়ে থাকে, অর্থাৎ স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো এটা তোমরা জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। আর এই স্কারভি রোগের প্রধান লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া, অর্থাৎ দাঁতের যে মাড়ি রয়েছে বা গোড়া রয়েছে সেই গোড়া থেকে যখন রক্ত পড়ে বা রক্ত ঝরে তখন সেটাকে আমরা বলি যে সেই ব্যক্তিটির স্কারভি রোগ হয়েছে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, ডিপথেরিয়া রোগ শরীরের কোন অংশ আক্রান্ত হয়? তো 20 নম্বর এবং 18 নম্বর প্রশ্নটা একই টাইপসের প্রশ্ন, এখানে ছিল বঙ্কাইটিস রোগের শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আর এই যে 20 নম্বর প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি যে এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এটা হবে ডিপথেরিয়া রোগ শরীরের কোন অংশ আক্রান্ত হয়? তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে শ্বাসনালী, আমাদের শ্বাসনালী কিন্তু ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়। তো আজকে আমি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আর কিন্তু তোমাদের পরীক্ষার হাতে মাত্র 15 দিন রয়েছে, তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে চালিয়ে যাও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।